ঘূর্ণিঝড় এলেই কপাল পড়ে উপকূলবাসীর, ত্রাণ নয় টেকসই বাঁধের দাবি। বাগেরহাটে ভেসে গেছে হাজার হাজার চিংড়ি ঘের। আমার ঘের বাড়ি সব তলায় গেছে, আমরা তো সবাই নিঃস্ব হয়ে গেছে। গ্রামের মানুষগুলো তো সব নিরুপায় হয়ে গেছে, আমার সর্বস্ব চলে গেছে। মেট্রো রেলকে ঘিরে হাব স্টেশনের পরিকল্পনা। ট্রেন থেকে নামলেই পাবেন বিনোদন পার্ক, শপিং মল সহ সর্বাধুনিক সেবা। অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের এক ডোজ কার্যকর, বলছে গবেষণা। কোভ্যাক্স থেকে পাওয়া 1 লাখ টিকা প্রয়োগ পরিকল্পনা 2-1 দিনের মধ্যেই। 1 লাফে লিটারে ভোজ্য তেলের দাম সর্বোচ্চ বেড়েছে 12 টাকা। নওগাঁয় ধানের দরে হঠাৎ ঊর্ধ্বগতি, স্বস্তিতে কৃষক। এবং লঙ্কানদের হোয়াইট ওয়াশের লক্ষ্যে কিছুক্ষণ পর মাঠে নামছে বাংলাদেশ। সুপার লিগে পয়েন্ট বাড়াতে শেষ ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না টাইগাররা, জিততে মরিয়া শ্রীলঙ্কাও। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। ঘূর্ণিঝড় আসে আর বাঁধ ভাঙে, সেই সাথে ভাঙে উপকূলীয় অঞ্চলের মানুষের কপাল। সাতক্ষীরায় 60 সালে নির্মিত বাঁধের উচ্চতার চেয়ে নদীর তলদেশের উচ্চতা বেড়ে যাওয়ায় প্রতি বছর জোয়ারের পানি উপচে প্লাবনের শিকার হতে হয়। প্রতি বছর বাঁধ মজবুত করার দাবি জানালেও পানি উন্নয়ন বোর্ডের টনক নড়েরা। আর অবৈধভাবে বাঁধ কেটে ঘের করাই বাঁধ ভাঙার অন্যতম কারণ বলে অভিযোগ এলাকাবাসীর। বরাবরের মতো টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেয় পানি উন্নয়ন বোর্ড। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বুধবার দুপুরের আগেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঢেউ এর সাথে প্রচণ্ড জোয়ার আঘাত হানে বেড়িবাঁধে। স্থানীয়রা ঠেকানোর আপ্রাণ চেষ্টা করেও পারেনি। বাতাসের গতি বাড়ার সাথে সাথে নদীতে পানির তোড়ে শ্যামনগর ও আশাশুনি উপজেলার 20টির মতো পয়েন্টে 11 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। মৎস্য বিভাগ বলছে 4500 চিংড়ি ঘেরের মাছ ভেসে গেছে, ডুবে গেছে কাঁকড়া হ্যাচারি। হাঁটু পানিতে হাঁস মুরগি সহ গবাদি পশু নিয়ে মানবেতর জীবন পার করছেন উপকূলবাসী। তাদের অভিযোগ, বারবার পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেও কোনো ফল পাননি। প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন, ত্রাণ নয় টেকসই বেড়িবাঁধ। বাঁধ যখন ভাঙে তখন আমাদের কপালও ভাঙে। ত্রাণ চাই না, আমরা চাই একটা বেড়িবাঁধ, স্থায়ী বেড়িবাঁধ। সরকারের কাছে আমাদের প্রাণের দাবি থাকে শুধু এতটুকু যে আমরা যেন টেকসই বেড়িবাঁধ পাই। বাঁধ উঁচু না করা পর্যন্ত ভাঙন কোনো সময় রক্ষা করা যাবে না। বারবার বেড়িবাঁধ ভেঙে নিঃস্ব হয়ে গেছে এই উপকূলীয় জনপদের অধিকাংশ মানুষ। আয়লা সেই ক্ষত শুকাতে না শুকাতেই আবার আমাদের এই ইয়াসের আক্রমণ। সুতরাং এখানে যে টেকসই বেড়িবাঁধ না হলে কোনো ক্রমেই এই উপকূলীয় বেড়িবাঁধের আমরা যারা জনগোষ্ঠী আমাদের বাঁচানো সম্ভব হবে না। অবশ্য দায়সারাভাবে পানি উন্নয়ন বোর্ড জানায় টেকসই বেড়িবাঁধের প্রস্তাব পাঠানো হয়েছে। এগুলো আমরা খুব শীঘ্রই মেরামত করতেছি এবং এগুলোর স্থায়ী সমাধান হলো টেকসই বেড়িবাঁধ। এর জন্য প্রকল্প দেওয়া আছে, খুব শীঘ্রই প্রকল্প অনুমোদন হবে এবং অনুমোদন হলে এই অবস্থা থাকবে না। সাতক্ষীরার 700 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 100 কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। গত বছর আমপানে 70 কিলোমিটার ভেঙেছিল, আর এখন ইয়াসে 20 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। এদিকে বাগেরহাটে প্রবল জোয়ারে ভেসে গেছে কয়েক হাজার চিংড়ি ঘের। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে চিংড়ি চাষিদের। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন জনপ্রতিনিধিরা। তবে এ ক্ষতি কাটিয়ে উঠতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশের সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদনকারী জেলা বাগেরহাট। গত বছরের মতো এবারও মৌসুমের শুরুতেই করোনার থাবা ও পোনা সংকটে পড়েন চাষিরা। এরপরই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে গ্রাম রক্ষা বাঁধ উপচে ও ভেঙে জেলার 5টি উপজেলায় পানি ঢুকে প্রায় 5000 চিংড়ি ঘের ভেসে গেছে। এতে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। পুঁজি হারিয়ে দিশেহারা চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা। 25 বিঘা ঘের আমার এই বেড়ি ফাতারি সব নষ্ট হয়ে গেছে। আমাদের সবাই কম বাস লোন করা আছে, বিভিন্ন এনজিও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন করা আছে। আমার 10 লক্ষ টাকার
প্রজেক্টের মাছ বেড়ে গেছে এই নদীর জোয়ারে। ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষিদের পুনরায় চাষের জন্য নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। যেহেতু পানিটা একটু মানে অন্য পানির সাথে মিক্স হয়ে পানি বিষাক্ত হয়েছে, তো আমি সবাইকে বলবো যে পুকুরে এখন শতক প্রতি 250 থেকে 300 গ্রাম চুন প্রয়োগ করলে পানিটা পরিস্রুত হবে, তারপর তারা সপ্তাহখানিক পরে পোনা ছাড়বে। চিংড়ি চাষিদের ক্ষতি পোষাতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। যে ক্ষতি হয়েছে মানুষের, এই ক্ষতিপূরণ চাই, প্লাস এই যে রাস্তাঘাটগুলো এর সুন্দরভাবে এর উন্নয়ন চাই। তবে জেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ, প্রাকৃতিক দুর্যোগের সাথে তাল মিলিয়ে পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করতে হবে। এই প্রাকৃতিক দুর্যোগ থাকবেই, এখন এই প্রাকৃতিক দুর্যোগের সাথে তাল মিলিয়ে চাষিকে যেটা আমরা আগেও পরামর্শ দিই, এখনো বলছি যে প্রতি বছর ঘেরটা সংস্কার করে পাটটা উঁচু করার জন্য। জেলায় 67,000 হেক্টর জমিতে 78,500 বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। গত অর্থ বছরে 16,500 মেট্রিক টন বাগদা ও 15,500 মেট্রিক টন গলদা চিংড়ি উৎপাদন হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকা। চট্টগ্রামের বাঁশখালীর বাঁধ ভেঙে গেছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, যেটি বলতে পারি, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের অন্যান্য জেলায় ক্ষয়ক্ষতি হলেও কিন্তু চট্টগ্রাম উপকূলীয় এলাকায় সেরকম প্রভাব পড়েনি। কিন্তু যেটি হয়েছে সেটি হচ্ছে যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো অধিকাংশ ভেঙে গেছে। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামে যে বাঁশখালী খানখানাবাদ ইউনিয়নে রয়েছে, সেখানে প্রায় 1 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে, সেই 1 কিলোমিটার বেড়িবাঁধের কিছু প্রায় অর্ধেকেরও বেশি বেড়িবাঁধ ভেঙে গেছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সেই বেড়িবাঁধের যে জিও ব্যাগ এগুলো ছিঁড়ে গেছে, মাটি ধসে গেছে এবং যে ব্লকগুলো রয়েছে সে ব্লকগুলো ধসে গেছে। এই যে বেড়িবাঁধের ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু স্থানীয় চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী বলে আমরা জানতে পেরেছি। এলাকাবাসীর অভিযোগ, সে নিম্নমানের কাজের কারণে কিন্তু 1 বছর না যেতেই কিন্তু এই বেড়িবাঁধগুলো ধসে গেছে এবং যে জিও ব্যাগ এগুলো ছিঁড়ে গেছে। এবং যেই তাদের যে অভিযোগ, তারা বলছেন যে বারবার কিন্তু প্রতি বছরই কিন্তু এরকম কাজগুলো করে, আবার কিন্তু সেই কাজগুলো আবার ভেঙে যায়। গত বছরে কাজটি করা হয়েছে, কিন্তু পরশুদিন যে প্রভাব, ঘূর্ণিঝড়ের যে প্রভাবের কারণে কিছু ঢেউ বা উপচে পড়া পানি পড়ার পর কিন্তু এই পুরো বেড়িবাঁধটি ভেঙে যায়। আপনি হয়তো দেখতে পাচ্ছেন বড় বড় ঢেউ উপচে পড়ছে। কারণ এই চট্টগ্রামের যে উপকূলীয় যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে বাঁশখালী, আনোয়ারা এবং সন্দ্বীপ, সীতাকুণ্ড সহ, এগুলো হচ্ছে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আপনি হয়তো জানেন 1991 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রায় 1.5 লাখের মতো মানুষ মারা যায়, 1 কোটির মতো মানুষ বাস্তুহারা হয়। এবং তারপরে কিন্তু সরকার কিন্তু মহাপরিকল্পনা নেয়, প্রায় 1000 কোটি টাকার পরিকল্পনা নেয়, প্রায় 100 কিলোমিটারের বেশি বেড়িবাঁধ নির্মাণ করে। কিন্তু সেই বেড়িবাঁধগুলো নিয়ে নানা সময় নানা প্রশ্ন রয়ে গেছে। আমি গতকালও কিন্তু আনোয়ারায় বলেছিলাম যে সেখানে রায়পুর এবং যে এই যে বারাউলিয়া এলাকা বেড়িবাঁধ ধসে গেছে একেবারে, গত বছর সেগুলো নির্মাণ করা হয়েছে। একইভাবে আজকে আমি দেখাচ্ছি যে চট্টগ্রামের যে বাঁশখালী উপজেলা রয়েছে, সেই খানখানাবাদ ইউনিয়নে যে বেড়িবাঁধটি গত বছর নির্মাণ করা হয়েছে সেটি ধসে গেছে। এলাকাবাসীর অভিযোগ, তারা বলছেন যে স্থানীয় এমপি এবং পানি উন্নয়ন বোর্ড জেনে এই বিষয়গুলো দেখাশোনা করে, তারা এখানে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ করেছে। এবং স্থানীয় যে চেয়ারম্যান যে ঠিকাদারি প্রতিষ্ঠান, তার বিরুদ্ধে তারা অনিয়মের কথা বলেছেন এখানকার এলাকাবাসী। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারে, তাদের মধ্যে ভয় ভীতি কাজ করে, যার কারণ যে কোনো সময়ের জন্য বেড়িবাঁধ ভেঙে যেতে আগামীতে যেহেতু বর্ষাকাল, সেক্ষেত্রে কিন্তু যে বেড়িবাঁধগুলো ভেঙে গেছে সেগুলো যেন নির্মাণ করে দেয়, সেই বিষয়টি জানিয়েছেন এখানকার এলাকাবাসী। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বাঁশখালী থেকে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চট্টগ্রামের বাঁশখালীর বাঁধ ভেঙে গেছে, সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী। মেট্রো রেলকে ঘিরে রাজধানী জুড়ে যোগাযোগের হাব তৈরির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। প্রকল্পকে লাভজনক করতে স্টেশন থেকে নামলেই বিনোদন পার্ক, নিত্যপণ্যের বাজার, শপিং মল সহ অত্যাধুনিক সুবিধা নিয়ে যাত্রীদের জন্য নির্মাণ করা হচ্ছে মেট্রো হাব স্টেশন। প্রাথমিকভাবে উত্তরায় স্টেশন 2-এর কাছে এই হাব স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাবুল হোসেনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্টে বিস্তারিত। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে মেট্রো রেলের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। 1 দশক আগেও যা ছিল স্বপ্নের মতো, এখন তা বাস্তবে রূপ নিচ্ছে। জাপান থেকে আসতে শুরু করেছে মেট্রো রেলের কোচও।
কিন্তু মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক অনেক বেশি। তাই লোকসান কমাতে বাড়তি সুবিধা হিসেবে হাব স্টেশন তৈরি করে আয়ের পথ করতে চায় কর্তৃপক্ষ। আর হাব স্টেশন নির্মাণের জন্য 28 একর জমি কিনেছে মেট্রো রেল। ম্যাস র্যাপিড ট্রানজিটের আওতায় 6টি লেনের শুরুতেই একটি করে মোট 6টি এমন হাব স্টেশন করতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ। আমরা ওখানে একটা বিনোদন পার্কের একটা ব্যবস্থা করব, কিছু ফুড কোর্টও থাকবে, চিলড্রেন জোনেরও একটা ব্যবস্থা রাখবো। এখানে কিন্তু মানুষ বাসে এসেও তাকে এখানে নামিয়ে দিয়ে চলে যেতে পারবে। এছাড়া প্রতিটি স্টেশনে একটি করে স্টেশন প্লাজা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত 5টি স্টেশন প্লাজা নির্মাণ করতে চায় মেট্রো রেল। আমরা মনে করি যে এরকম প্রতি লাইনে যদি একটা বড় করে টিওডি করা যায় এবং তার সাথে যদি স্টেশন প্লাজাগুলোকে সংযুক্ত করা যায়, তাহলে ডিএমটিসিএল প্রথম থেকেই একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পূর্ব প্রস্তুতি ছাড়াই মেট্রো রেল চালু হলে পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত হবে নগরবাসী। একটা স্টেশনের পাশে যদি আপনি যাত্রী উঠানামার পরিকল্পিত সমন্বিত জায়গা না দেন, তাহলে তো সে রাস্তার মধ্যে দাঁড়াবে। রিক্সা থাকবে, মোটরসাইকেল থাকবে, সবাই এখানে দেখবে যাত্রী আছে, তার মধ্যে আবার পরিকল্পনার ঘাটতি আছে। তাহলে একটার উন্নয়ন হলো আরেকটাকে বঞ্চিত করে। প্রকল্পটির নকশার কাজ শেষ হলে দেশি বিদেশি আর্থিক সহযোগিতায় তৈরি হবে দেশের প্রথম আধুনিক হাব স্টেশন। এই নগরবাসী শুধুমাত্র মেট্রো রেলে ভ্রমণে নয়, তাদের জন্য উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও থাকছে বিনোদন, পার্কিং, শপিং সহ নানান আধুনিক সুযোগ সুবিধা। এর জন্য মেট্রো রেল 2-এর পাশে নির্মাণ করা হচ্ছে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট টিওডি বা হাব স্টেশন। তবে নির্ধারিত সময়ে মেট্রো রেলে এই নগরবাসী ওঠার সুযোগ পেলেও এই হাব স্টেশন ব্যবহারের জন্য অপেক্ষা করতে হবে। আর ফাইজারের 1 লাখ ডোজ হতে পারে অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকাদের টিকার যোগান। বিশেষজ্ঞরা বলছেন, এরই মধ্যে ব্রিটেনে গবেষণায় অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের 1 ডোজ কার্যকর প্রমাণিত, তাই বিষয়টি ভেবে দেখার পরামর্শ তাদের। এদিকে 2-1 দিনের মধ্যে এই টিকা ব্যবস্থাপনার পরিকল্পনা চূড়ান্ত করবে অধিদপ্তর। কোভ্যাক্স সিনোফার্মের পর তৃতীয় কোনো ভ্যাকসিন হিসেবে রোববার মধ্যরাতে দেশে আসছে ফাইজার বায়োনটেকের 1,06,000 ডোজ। এটি হবে আন্তর্জাতিক টিকা তহবিল থেকে পাওয়া বাংলাদেশের প্রথম কোনো ভ্যাকসিনের চালান। তবে ভাবনাটা অন্যখানে। বিশ্বে প্রচলিত অন্য সব ভ্যাকসিন যেখানে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়, সেখানে ফাইজারের এই টিকা সংরক্ষণ করতে হয় -70 ডিগ্রির নিচে। যদিও এরই মধ্যে নাতিশীতোষ্ণ অঞ্চল ও মধ্যপ্রাচ্যের মতো দেশের জন্য -15 থেকে 20 কিংবা 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে এমন নতুন ভার্সনও প্রস্তুত করেছে ফাইজার। তাই কোন ব্যাচের ভ্যাকসিন আসছে দেশে, প্রস্তুতি নিতে হবে সেই অনুযায়ী। এটা -80 থেকে -60 তে একটি পিরিয়ড, -25 থেকে -15 পর্যন্ত একটি পিরিয়ড এবং 2 to 8 ডিগ্রিতে আরেকটি পিরিয়ড। সেখানে যে শর্তগুলো আছে সেগুলোর জন্য আমাদের কেন্দ্রগুলোকে প্রশিক্ষিত করলে এটা আমার ধারণা যে কিছু সীমিত আকারে হলেও বেশ কিছু কেন্দ্রতে এটি সম্ভব। এরই মধ্যে অক্সফোর্ডের প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের 1 ডোজ দিয়ে সফল হয়েছে ব্রিটেন। তাই এই 1 লাখ ডোজ দেশে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকাদের টিকার চাহিদা মেটাতে সহায়ক হতে পারে। তবে এই টিকা 12 বছরের উপরে প্রয়োগ করা গেলেও বয়স্কদেরই প্রাধান্য দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। যারা নাকি এখন দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান 55 বছরের বেশি বয়সী মানুষ আছেন, ওনারা হবেন সবচেয়ে উপযুক্ত প্রার্থী এই 1 লক্ষ ডোজ অথবা ফাইজার বায়োনটেকের জন্য। কারণ এখন যেহেতু অ্যাস্ট্রাজেনেকা আমরা সংগ্রহ করতে পারছি না, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ বিকল্প হিসেবে এখন পর্যন্ত একটি প্রমাণিত গবেষণা আছে যেখানে ফাইজার বায়োনটেক ব্যবহার করা হয়েছে। যদিও এখনো প্রয়োগ পরিকল্পনা চূড়ান্ত করেনি স্বাস্থ্য বিভাগ, তবে তাপমাত্রা বেঁধে যে কোনো চালানি আসুক তা সংরক্ষণ ও বিতরণের সক্ষমতা আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ফাইজারের টিকা আসলে কিভাবে এটা রাখা হবে, এটা দেওয়ার জন্য কাদেরকে ট্রেনিং দিতে হবে এবং সেই ট্রেনিংটার ম্যাটেরিয়ালসগুলি তৈরি করা, এগুলো পর্যায়ে আছে। বৃহস্পতিবার ফাইজার বায়োনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নিরাপদ ও ঝামেলাবিহীন মাসিক স্বাস্থ্য নারীর মৌলিক অধিকার আর মানবাধিকার হলেও দেশের শহর আর গ্রামাঞ্চলে বেশিরভাগ নারী এখনও অসচেতন। স্বাস্থ্য অধিকার ব্যাহত হওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি, কমছে অর্থনীতির সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ। মাসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নানা পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন কোম্পানি। সচেতনতা তৈরি এবং স্যানিটারি প্যাড ব্যবহারকে আরও উৎসাহিত করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
মাসিকের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে এখনো সংকোচ বোধ করেন বেশিরভাগ নারী। মাসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বেশিরভাগ নারীরই অজানা। রাজধানীতে কর্মজীবী নারী কিংবা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী মাসিক স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাডের ব্যবহারের বিষয়ে অবগত থাকলেও গ্রামাঞ্চল এবং বস্তিতে বসবাসকারী বেশিরভাগ নারী ন্যাপকিন ব্যবহার করেন না, যা ডেকে আনছে চরম স্বাস্থ্য ঝুঁকি। স্বাস্থ্য সুরক্ষার অতি প্রয়োজনীয় সামগ্রীটি অনেক নারী সচেতন হয়ে ব্যবহার করলেও অনেকে আবার টাকার অভাবে সেটি কিনতে পারছেন না। কাপড় ব্যবহার করাটা খুবই অসুবিধা, তবু করি, এখন আমরা টাকার জন্য পারি না। কাপড় ব্যবহার করে অনেক ধরনের সমস্যা, মেয়েদের সমস্যা হয়, শারীরিক সমস্যা। যার যেমন ক্রয় ক্ষমতা সেই অনুযায়ী বাজারে যেই স্যানিটারি ন্যাপকিনগুলো অ্যাভেলেবল আছে সেগুলো যদি ইউজ করা হয় তাহলে আমরা অনেকেই এই সমস্যাগুলোর সমাধান পেয়ে যাব। নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিদেশি কোম্পানির পাশাপাশি কাজ করছে দেশীয় অনেক প্রতিষ্ঠান। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্যানিটারি প্যাড সুলভ মূল্যে পৌঁছে দিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। মাত্র 20% নারী এটা ইউজ করে, তার মানে বাকি 80% ইউজই করে না। আমরা বেশ কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি। আমাদের 30 টাকা দামের একটা প্রোডাক্ট আছে। নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন করছেন চিকিৎসকরাও। প্যাড রক্ত শুষে নেয়, তাই সঠিকভাবে প্যাড ব্যবহারের মাধ্যমে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে না এবং দুর্গন্ধ ছড়ায় না। কাপড় এবং তুলা এগুলোর মাধ্যমে ফাঙ্গাল ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন, চামড়ার র্যাশ সহ আরও অনেক ধরনের অসুখ বিসুখ এবং নানা জটিলতা তৈরি হয়। স্যানিটারি প্যাড, মেনস্ট্রুয়াল কাপ সহ মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার সব পণ্য ভ্যাট ট্যাক্স মুক্ত রাখার আহ্বান জানান তারা। ঈশিতা ব্রহ্ম। সরকার 2021-22 অর্থ বছরেও অবাস্তবায়নযোগ্য, উচ্চাভিলাষী ও গতানুগতিক বাজেট পাশ করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে এ বক্তব্য রাখেন তিনি। এ সময় করোনা পরিস্থিতি আমলে নিয়ে 6 মাসের অন্তর্বর্তীকালীন বাজেট প্রণয়নের পরামর্শ দেন মির্জা ফখরুল। বাংলাদেশের বর্তমান অনির্বাচিত সরকার এবারও 2021-22-এর জন্য 6,02,880 কোটি টাকার একটা বিশাল, অবাস্তবায়নযোগ্য, উচ্চাভিলাষী, গতানুগতিক বাজেট পেশ করতে যাচ্ছেন। বিগত বছরের অভিজ্ঞতা কিংবা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিকে আমলেই নেয়নি সরকার। করোনার ভয়াবহতা না কমলে গতানুগতিক বাজেট করে কোনো লাভ নেই। লক্ষ্য হওয়া উচিত আগামী। ভোজ্য তেলের দাম এক লাফে বেড়েছে লিটারে 12 টাকা। সাম্প্রতিক সময়ে একবারে এত দাম বাড়ানোর কোনো নজির নেই। যখন তখন দাম বাড়ানোর কারণে হিমশিম অবস্থা ভোক্তাদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। মে মাসের শুরুতে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 2 টাকা বাড়িয়ে সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয় 141 টাকা। সে সময় খুচরা পর্যায়ে 1 লিটার তেলে ভোক্তার ব্যয় বাড়ে প্রায় 30%। সেই চাপ না সামলাতেই আবারও তেলের বাজারে আগুন। আন্তর্জাতিক বাজারে দোহাই দিয়ে বৃহস্পতিবার 1 মাসের ব্যবধানে লিটারে 12 টাকা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে আমদানিকারকরা। সঙ্গে সঙ্গে পাইকারি ও খুচরা বাজারে ঊর্ধ্বগতি। শুক্রবার পাইকারিতে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে লিটারে 6 থেকে 8 টাকা। খুচরা পর্যায়ে যা লিটারে 12 টাকায় বিক্রি হচ্ছে। ইনটেক তেল তো ছিল আপনার 130 টাকা, এখন আমরা 50-এর নিচে বেচতে পারি না। প্রতি লিটারে 60 টাকা করে বাড়তি, 5 লিটারে 20 টাকা বাড়ছে। 6-7 দিন হবো, মানে কোম্পানির লোকেরা বলতেছে, ডিলারের আন্ডারে যে লোকগুলো আছে স্যার, ওই স্যার ডিলাররা জানান ভোজ্য তেলের কোনো আমদানি সংকট নেই। দাম ঊর্ধ্বগতি, লাগাম যে কে ধরবে কেউ বলতে পারতেছে না। এখন নতুন করে যে রেট আসতেছে 745 টাকা গায়ে রেট হবে। এদিকে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 120 টাকা লিটার। সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও এক্ষেত্রেও দাম বাড়ায় দুশ্চিন্তায় ভোক্তারা। যে সীমিত যে আমাদের ইনকাম, যেটা আমাদের বেতন, এটা দিয়ে আসলে পুষানো যায় না। প্রত্যেকবার আসলেই দেখি কিছু না কিছু টাকা বাড়ে, মানে বাড়তির দিকে কখনো কমে নাই আর কি। এইভাবে যদি মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যায় তাহলে জীবন আরও দুর্বিষহ হবে। দাম বাড়ার এই প্রবণতায় লাগাম টানতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি ভোক্তাদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নারীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও মাসিক বা পিরিয়ড সম্পর্কে এখনো অজ্ঞতা কাটেনি গ্রামাঞ্চলে। তবে এ নিয়ে মেয়েদের লজ্জা ভয় কাটাতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করছেন গাইবান্ধার এক চেয়ারম্যান। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া হলেও মাসিক নিয়ে পরিবার পরিজনের সাথে খোলামেলা আলোচনা করতে পারে না মেয়েরা। শিক্ষা প্রতিষ্ঠানেও উপেক্ষিত থাকে বিষয়টি।
চেষ্টা করেও সবাইকে সচেতন করতে পারছেন না স্বাস্থ্যকর্মীরা। কখনো পরিবার, কখনো দারিদ্রতা বাধা হয়ে দাঁড়ায় মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায়। আমরা এটা হেল্প পাচ্ছি, ফ্রি পাচ্ছি, আমাদের পরিবারে এটা উপকার হচ্ছে। আমাদের কাছে যদি টাকা থাকে তো আমরা অতি গোপনে ওই জিনিসটা কিনে নিয়ে এসে ব্যবহার করি। আর আমাদের কাছে যদি টাকা না থাকে তাহলে আমাদের ওই কাপড়ই ব্যবহার করি আমরা। এখন প্যাড ব্যবহার করে মানুষ যেরকম সুবিধা পাচ্ছে, আর তারা কাপড় ব্যবহার করে অনেক অসুবিধার মধ্যেই মানে জীবন কাটাচ্ছে। বয়সকালেও অনেক অসুবিধার মধ্যে পড়তেছে। কারো কারো সামর্থ্য নাই, কারো কারো ভালো লাগে না, কেউ কেউ সময় দিতে চায় না। এই যখন অবস্থা, সে সময় গাইবান্ধার প্রত্যন্ত গ্রামে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চুট্টু। বয়ঃসন্ধিকালীন মেয়েদের স্বাস্থ্যসম্মত পদ্ধতি ব্যবহার নিশ্চিত করতে করোনাকালেও বিনামূল্যে বিতরণ করছেন স্যানিটারি ন্যাপকিন। স্বাস্থ্যকর্মীরা বলছেন, এমন উদ্যোগের ফলে ধীরে ধীরে কেটে যাচ্ছে দীর্ঘদিনের কুসংস্কার। নারীদের স্বাস্থ্য ব্যবস্থাপনাতেও ঘটছে পরিবর্তন। বর্তমানে করোনা আক্রান্ত হওয়ার কারণে আয় কমে গেছে। আয় কমে যাওয়ার কারণে আমি একটা চিন্তা ভাবনা করছি যে ব্যক্তিগতভাবে সীমিত পর্যায়ে হলে আমি বিতরণ করব। মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি রাষ্ট্রীয় বাজেটে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা খাত তৈরি করে আলাদা বরাদ্দের দাবি এই নারী নেত্রীর। রাষ্ট্রীয়ভাবে এই স্যানিটারি প্যাড বা ন্যাপকিন এটাকে উৎপন্ন করে সুলভ মূল্যে সরবরাহ করা এবং স্কুল কলেজের যে ছাত্রীরা আছে, মানে শিক্ষা প্রতিষ্ঠান, এক কথায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীরা এবং কমিউনিটি ক্লিনিকে এটাকে একদম বিনামূল্যে সরবরাহ করা উচিত। 2015 সালে শিক্ষা মন্ত্রণালয় সকল মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদের জন্য মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বান্ধব টয়লেট ও মাসিকের সময় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেয়া হলেও তার বাস্তবায়ন নেই বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। হাটে হঠাৎ ধানের দাম মন প্রতি 100 টাকা বেড়েছে। ধানের দর বাড়ায় কৃষকরা খুশি হলেও টেকসই বাজার ধরে রাখার দাবি তাদের। মিল পর্যায়ে মজুদ বাড়াতে বেশি ধান সংগ্রহ করতে মিলারদের মাঠে নামাই দাম বাড়ার কারণ বলছেন ব্যবসায়ীরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। সকালেই বিভিন্ন যানবাহনে বিক্রির জন্য কৃষকরা হাটে তুলছেন ধান। বেলা বাড়ার সাথে নওগাঁর মহাদেবপুরের সরস্বতীপুর হাটে বাড়ে ধানের সরবরাহ। সপ্তাহের ব্যবধানে হাটে সরবরাহ বাড়ার সাথে বেড়েছে ধানের দরও। মনপ্রতি 100 টাকা পর্যন্ত বাড়তি দরে ধান কিনছেন মিলারদের প্রতিনিধিরা। আর ধানের ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। এই পর্যায়ে ধানের বাজার যদি এরকম থাকে কৃষকের কিছু লাভ হবে। আর খরচ হয়েছে প্রায় 12 থেকে 13,000 টাকা খরচ হয়েছে, তাতে মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছে। প্রান্তিক এসব হাটে 4 থেকে 5,000 মন ধান বেচা কেনা হয়। তবে দর ওঠানামায় মধ্যস্বত্বভোগী ফরিয়াদের বিরুদ্ধে নিয়ন্ত্রণ করার অভিযোগ কৃষকদের। গেল এই হাটে যে দাম ছিল এই দামের থেকে আজকে দাম একটু বাড়তি। মিলের চাহিদা বেশি, এই জন্য ধানটা দামও বেশি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভোক্তা পর্যায়ে চালের চাহিদা বাড়ায় মিলার ও তাদের প্রতিনিধির মাধ্যমে ধান সংগ্রহে হাটে নামায় বেড়েছে দর। আগে দাম একটু কম ছিল, 1000-এর নিচে ছিল, এখন 1000 পার হয়ে গেছে, আস্তে আস্তে দাম বাড়তেছে। মিনিকেট ধান 1020, 30, 40 এবং কাটারির ধান 1020 থেকে 1050 টাকা পর্যন্ত। কৃষি বিভাগের তথ্য মতে এ জেলায় অন্তত 15 জাতের ধানের আবাদ হয়ে থাকে। চলতি বুড়ো মৌসুমে 1,88,000 হেক্টর জমি থেকে 12 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে। আর এই ধান চাল কারবার সাথে জড়িয়ে রয়েছে ছোট বড় প্রায় 1000 প্রতিষ্ঠান। নওগাঁ সরস্বতীপুর ধানের হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। গাজীপুরে বিশাল জায়গা নিয়ে সৌন্দর্যমণ্ডিত এক মসজিদ হাজী আব্দুস সাত্তার দারুল উলুম শ্রীপুর মসজিদ। 4 বিঘা জমিতে বিদেশি মার্বেল খচিত 4 গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ পড়তে এই মসজিদে বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা আসেন। এই মসজিদের খবর জানাতে এই মুহূর্তে শ্রীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান। রাজীব, এশা কিছুক্ষণ আগেই এই মসজিদের মিনার থেকে জুমার নামাজের আজান ভেসে এসেছে। এখন জুমার নামাজ আদায় করতে স্থানীয় এবং দূর দূরান্তের মানুষ মসজিদে প্রবেশ করছে। আমরা কিছুক্ষণ যাবৎ এই মসজিদটি ঘুরে দেখেছি যে দোতলা বিশিষ্ট এই মসজিদটির ভেতরে এবং বাইরে বিদেশি পাথর খচিত এবং যে নান্দনিক যে মসজিদটি সেটি দুপাশে খালি জায়গা রয়েছে এবং যে কারণে এটার ভেতরেই যত গরমই থাকুক না কেন ভেতরে এবং বাইরে
কিন্তু যে গরম সেটি নেই আমরা দেখেছি। এছাড়া এই মসজিদের দুটি মিনার রয়েছে, যে মিনারের 110 ফুট উঁচু দুটি মিনার রয়েছে এবং 4টি গম্বুজ রয়েছে। ভেতরের যে কারুকাজ সেটিও আমরা দেখেছি, অসাধারণ কারুকাজে ভেতরে খচিত আছে বিভিন্ন সূরা এবং আল্লাহ তাআলার 99টি নাম। এই মসজিদ নিয়ে স্থানীয় মানুষ থেকে শুরু করে অন্যান্য যে মানুষ রয়েছে তারা দর্শনার্থী হিসেবেও এখানে আসছেন এই শুক্রবারের নামাজ আদায় করতে। আমরা এই মসজিদ যিনি করেছেন শ্রীপুর হাজী আব্দুস সাত্তার দারুল উলুম মসজিদ এবং মাদ্রাসা, এই মসজিদ এবং মাদ্রাসার পুরো জায়গা আসলে 17.5 বিঘা জায়গার উপর এই মসজিদ এবং মাদ্রাসা। শুধুমাত্র এই মসজিদটি 4 বিঘা জায়গার উপর রয়েছে এবং এই মসজিদে বাইরের কোনো অনুদান কিংবা তাদের বাইরের যে সহযোগিতা সেটি না নিয়েই হাজী আব্দুস সাত্তার এই মসজিদ পরিচালনা করছেন বলে আমাদেরকে জানিয়েছিল। তা এই ছিল আমার কাছ থেকে সবশেষ এশা। গাজীপুরে বিশাল জায়গা নিয়ে নির্মিত মসজিদ হাজী আব্দুস সাত্তার দারুল উলুম শ্রীপুর মসজিদ, সেই মসজিদ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। দেশের বাইরের খবর, ভারতের রাজধানী দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী রোগ হিসাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার একদিনে 153 জনের শরীরে রোগটি শনাক্ত হওয়ায় একে মহামারী ঘোষণা করলেন দিল্লির উপরাজ্যপাল অনিল বাইজাল। ভারতে করোনার ভয়াবহতার মধ্যেই নতুন সংখ্যা এই ব্ল্যাক ফাঙ্গাস। দেশটিতে নতুন করে এই রোগে সংক্রমিত হয়েছেন আরও 2000। সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় ইতোমধ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করেছে ভারতের বিভিন্ন রাজ্য। আর কিছুক্ষণ পরেই মিরপুরের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। সেখানকার সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী নিয়ম মোহামিনের সাথে। নিয়ন, তৃতীয় ওয়ানডেতে কিন্তু শ্রীলঙ্কা এবং বাংলাদেশ কিছুক্ষণ পরে মুখোমুখি হবে। এই কিছুক্ষণ আগে এখানে টস হয়ে গেল, আমরা দেখলাম যে শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। যদি একাদশের কথা বলি, বাংলাদেশে আজকে দুটি পরিবর্তন এসেছে। লিটন দাসের পরিবর্তে আজকে ওপেনিং করবেন তামিম ইকবালের সঙ্গে নাইম শেখ, এবং অন্যদিকে যদি বলি সাইফুদ্দিন, আমরা দেখেছিলাম গত ম্যাচে কনকাশন হয়ে তার ইনজুরি হয়েছিল এবং তার বদলি হিসেবে তাসকিন আহমেদ খেলেছিলেন। আজও সেটা আসলে বহাল থাকছে, অর্থাৎ তাসকিন আহমেদ আজ একাদশে রয়েছেন সাইফুদ্দিনের বদলে। দুটো পরিবর্তন নিয়ে বাংলাদেশ নেমেছে। অন্যদিকে শ্রীলঙ্কা যেহেতু সিরিজটা হেরে গেছে এবং এই সিরিজটাতে তাদের পাওয়ার জন্য আসলে একটা ম্যাচ, সেই ম্যাচটা জিততেই হবে এরকম একটা মরিয়া তাদের অবস্থা, সেখানে তারা আমরা দেখেছি যে তাদের একাদশে মোট 4টি পরিবর্তন হয়েছে। ব্যাটিং, বোলিং, মিডল অর্ডার সব দিকেই আসলে তারা পরিবর্তন করে মাঠে নেমেছে। যেহেতু আইসিসির ওয়ানডে সুপার লিগের ম্যাচ, একটা ম্যাচ জিততেই হবে তাদেরকে, যেহেতু 10টা পয়েন্টের ব্যাপার, এখানে 10টা পয়েন্টের জন্য তাদের জেতার জন্য তারা আসলে আপ্রাণ চেষ্টা করছে। এসব ম্যাচ ছাড়া যদি বলি এখানকার আবহাওয়ার কথা, আবহাওয়া এখন পর্যন্ত আসলে একটু মিশ্র, কারণ সকাল থেকে আমরা এখানে যখন এসেছি তখন দেখেছি যে এখানের আবহাওয়াটা বেশ গ্লুমি, একটা উইন্ডি সিচুয়েশান হচ্ছে, ঝিরঝিরি বৃষ্টিও হচ্ছিল। তবে এটা এখন একটা কমে গেছে অনেকটা, এখন আবার রোদ এসেছে, যার কারণে আসলে একটু ডিলে হয়ে হলেও টস হয়েছে। তবে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু আজ আছে, যেহেতু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ডিএল মেথডে চলে যেতে পারে। আর যদি একেবারে ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায় সেক্ষেত্রে আইসিসির ওয়ানডে সুপার লিগের নিয়ম অনুযায়ী কিন্তু দুটো টিমের মধ্যে 5-5 পয়েন্ট ভাগ হয়ে যাবে। দুটো টিমের জন্যই খুব গুরুত্বপূর্ণ, দুটো টিমের জন্যই আসলে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু বারবারই বলছি আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ 10টি পয়েন্টের খেলা, এখানে এই পয়েন্টটা আসলে কেউই ছাড় দিতে চাইবে না। বাংলাদেশ হোম গ্রাউন্ড থেকে একেবারে 30টি পয়েন্ট নিয়ে সিরিজটা শেষ করতে চাইবে। অন্যদিকে শ্রীলঙ্কা ফেরত যাওয়ার আগে আসলে চাইবে অন্তত 10টা পয়েন্ট যদি নেওয়া যায়, কারণ এখন পর্যন্ত তারা কিন্তু -2-তে আছে। তো এখন পর্যন্ত মিরপুর থেকেই ছিল আমার কাছে সবশেষ। কিছুক্ষণের মধ্যেই মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় এলেই কপাল পড়ে উপকূলবাসীর, ত্রাণ নয় টেকসই বাঁধের দাবি। বাগেরহাটে ভেসে গেছে হাজার হাজার চিংড়ি ঘের। আমার ঘের বাড়ি সব তলায় গেছে, আমরা তো সবাই নিঃস্ব হয়ে গেছি, গ্রামের মানুষগুলো তো সব নিরুপায় হয়ে গেছে, আমার সর্বস্ব চলে গেছে। অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের 1 ডোজ কার্যকর, বলছে গবেষণা। কোভ্যাক্স থেকে পাওয়া 1 লাখ টিকা প্রয়োগ পরিকল্পনা 2-1 দিনের মধ্যেই। এবং মেট্রো রেলকে ঘিরে হাব স্টেশনের পরিকল্পনা, ট্রেন থেকে নামলেই পাবেন বিনোদন পার্ক, শপিং মল সহ সর্বাধুনিক সেবা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।